আমাদের এত বড় বাড়ির ছাদ ভাঙা লাগবে। কেন ভাঙা লাগবে? সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ ব্লগটা দেখলে আপনারা বুঝে যাবেন। এই সব কাজ কাদের জন্য হচ্ছে, আর কারা এই কাজগুলো করছে, কি কারণে করছে, কেন করেছে, আর এই কাজগুলোর করার পিছনের কারণগুলো কি ছিল, সম্পূর্ণ সবকিছু তুলে ধরবো আজকের ব্লগ। আমার বাড়ির ছাদের যে আপনার এই যে এরিয়াটা দেখতেছেন, এই যে এরিয়াগুলা, এই এই যে করছে, প্রতিটা এরিয়াই আপনার মনে করেন ধরেন, মানে যেমন যদি আমাদের এখানে যদি মানে বৃষ্টি পড়ে, যেমন আমাদের উপরে কোনো গাছপালা নাই, এটা পড়লে এখানে পানিটা জমে যায়। পানিটা জমে যাওয়ার কারণে শীতলটা পড়ে যায়। তো শীতল আপনার আমাদের মানে হয়তো শাবল দিয়ে, না হয় আপনার যেকোনো কিছু কোদাল দিয়ে, তো এই ফেলে দেওয়ার ছাদটা ড্যামেজ না হয়ে যায়। ছাদটা ড্যাম, এই ছাদের কিন্তু শীতলটা কিন্তু এখন আপনার আস্তে আস্তে কিন্তু আপনার এই উঠে যাচ্ছে। এই যে ছাদের পুরো জোড়াটা দেখতেছেন না, এই যে আপনাদেরকে দেখাবো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে আপনাদেরকে যা দেখাবো, আপনারা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। আপনারা ইন্ট্রোতে দেখছেন আসলে কি বলেছি, কি নিয়ে বিষয়ে, কি বিষয়ে কথা বলছি, তা তো আপনারা দেখছেন। ভাই, আমি আমার জীবনে আমি এইরকম বকলম মিস্ত্রি আর বকালম কন্ট্রাক্টর আমি কখনোই দেখিনি। আমার মানে হিসাবের বাইরে তারা এই কাজগুলা তারা কিভাবে করে বলেন? একটা ছাদের জোড়া যদি তারা ঠিকভাবে যদি দিতে না পারে, তাহলে সেইখানে সেই ছাদের জোড়াটা তারা কিভাবে দিবে, এটা ধারণা তো তাদেরই থাকে, নাকি বাড়ির মালিক পক্ষ থাকে? যারা এই বিষয়ে কাজ করে তাদের তো এই ধারণাটা থাকে না। কিন্তু এই জিনিসগুলো জানার পরেও যদি তারা যদি কোনোভাবে কোনো কাজ না করে, তাহলে আপনার এই দোষটা কার দেওয়া উচিত? আপনারাই বলেন। তো আপনাদেরকে এখন আমি দেখাবো সেই টোটাল জিনিসটা, যাতে আমাদের বাড়ির ছাদটা ভবিষ্যতে ভাঙা লাগবে। আর এই বাড়ির ছাদটা যদি ভাঙা লাগে, তাহলে ৪৮০০ স্কোয়ার ফিট এই বাড়ির ছাদ আপনার যদি ভাঙা লাগে, তাহলে চিন্তা করেন যে কত টাকা আমরা ইনভেস্ট করছি এই বাড়ির পিছনে, ছাদের পিছনে। আমাদের পরিশ্রম গেছে, মিস্ত্রি গেছে, মিস্ত্রির খরচ গেছে, ঠিক আছে? তারপরে রড, বালু, সিমেন্ট, ঠিক আছে? ইট, এগুলো সবকিছু মিলিয়ে আপনার কত টাকা খরচ গেছে শুধু জাস্ট এই একটু ভুলের কারণে। তো একটু ভুলের কারণে কি হবে? আমাদের এই বাড়ির ছাদটা ভাঙা লাগবে। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। এই যে এখন আমি যে আমার বাড়ির ছাদে আছি, আমার বাড়ির ছাদের যে আপনার এই যে এরিয়াটা দেখতেছেন, এই যে এরিয়াগুলা, এই এরিয়াগুলা আপনার মানে এগুলা তাদের করা ঠিক হয় নাই। এই যে করছে, প্রতিটা এরিয়াই আপনার মনে করেন ধরেন মানে ভুল হইছে। যেমন যদি আমাদের এখানে যদি মানে বৃষ্টি পড়ে, যেমন আমাদের উপরে কোনো গাছপালা নাই, এই দেখেন এখানে কোনো গাছপালা নাই, কিন্তু তারপরও যদি বৃষ্টি পড়ে, তাহলে এখানে সম্পূর্ণ এই উপরে থেকে, আকাশ থেকে এখানে বৃষ্টিটা পড়লে এখানে পানিটা জমে যায়। পানিটা জমে যাওয়ার কারণে শীতলটা পড়ে যায়। তো শীতল পড়ে গেলে আপনার ছাদের কি ক্ষতি হয় সেটা একটু দেখাই। এই যে দেখতেছেন শীতল পড়ছে, এই শীতল পড়ার যে জায়গাটা, এইটা আপনার আমাদের মানে হয়তো শাবল দিয়ে, না হয় আপনার যেকোনো কিছু কোদাল দিয়ে, বা যেকোনো কিছু আপনার কাঁচি দিয়ে হচ্ছে এই শীতলটা আমাদেরকে মানে করিয়ে তারপর হচ্ছে ফেলে দিতে হয়। তো এই ফেলে দেওয়ার কারণটা হচ্ছে যাতে এই ছাদটা ড্যামেজ না হয়ে যায়, ছাদটা ড্যাম না পড়ে যায়। দেখেন, এই দেখেন ছাদে কিন্তু শীতল অলরেডি পড়ছে। প্রচন্ড পরিমাণে রোদ্রের কারণে এই ছাদের কিন্তু শীতলটা কিন্তু এখন আপনার আস্তে আস্তে কিন্তু আপনার এই উঠে যাচ্ছে। তারপর আপনাদেরকে একটু দেখাই, এইখানে পানি জমে থাকে, সব সময় পানি জমে থাকে এই জায়গাটায়। আপনার ওই সাইড থেকে যখন এদিকে আসে, তখন এই জায়গাটা পানি জমে থাকে। এই যে জায়গাটা, এই জায়গাটা পানি জমে থাকে। এই যে জায়গাটা, এই জায়গাটা পানি জমে থাকে। এই জায়গাটা করছে উঁচা, মানে মিস্ত্রিরা, ঠিক আছে? মিস্ত্রিদের যে প্ল্যান ছিল সেই অনুযায়ী করছে। এই জায়গাটা করছে উঁচা, উঁচু করছে। এই জায়গাটা করছে নিচু, এই জায়গাটা করছে নিচু, এই জায়গাটা করছে আবার উঁচা। তো এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা করছে উঁচা, মানে এই জায়গাটা উঁচা করছে, এই জায়গাটা আবার নিচা করছে, এই জায়গাটা আবার উঁচা করছে, দেখেন। আর এই যে হচ্ছে ছাদের জোড়া, যে জোড়াটার কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, ঠিক আছে? এই যে ছাদের পুরো জোড়াটা দেখতেছেন না, এই যে ছাদের জোড়াটা দেখতেছেন, এই জোড়াটা ওরা মিশাইতে পারে নাই ভালোভাবে। তো এইখানে একটা গ্যাপ আছে ইটের, মানে ছাদের নিচে। এই গ্যাপটা যদি ওরা ঠিকঠাকভাবে যদি কমপ্লিট করে, যদি ফুলফিল করে না দেয়, তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে ভবিষ্যতে, এটাই হচ্ছে আজকে বলবো, আপনাদেরকে দেখাবো। তো এই জায়গা যে প্রতিটা জায়গায় যে আপনার যে এই যে পানি জমে থাকে, এই জায়গার মানে কাজটা ওরা যখন এই জায়গা থেকে যখন আপনার একবার একটা ঢালাই রেখে, এই জায়গা থেকে একটা ঢালাই রাখতো নিচের দিকে, মানে পিছনের দিকে, পিছনের সাইডটা, এই পিছনের সাইডটার দিকে,
এই জায়গা থেকে যখন ওরা পিছনের সাইডটার দিকে আপনার একটু ঢালাইটা রাখতো, তাহলে আপনার পানিটা গড়াইয়া পড়ে যেত। এই জায়গাটা একটু হালকা একটু স্লোপের মতো উঁচা রাখতো। এই জায়গাটা এই সাইডটা নিচে রাখতো। সমস্যা হইতো না। মানে এটা তো আপনার ছাদের ঢালাইয়ের উপরে মানি করে, মানে মেইনটেইন করে আরকি ছাদের ঢালাইয়ের উপরে। তো এই ছাদের ঢালাইটা ওরা আরকি ঠিকঠাকভাবে করতে পারে নাই, ঠিকঠাকভাবে রাখতে পারে নাই। যার কারণে হচ্ছে এই জায়গাটা আপনার পানি, মানি এত পরিমাণ পানি হয় যা ভাবার বাইরে। এই পানিগুলা যখন জমে, জমার পরেই আপনার এই এত পরিমাণ শীতল এইখানে জমে, যখন আপনি বৃষ্টি পড়ে, আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগ আমি আপনাদেরকে শেয়ার করব, সমস্যা নাই। তো এই জায়গাটায় এত পরিমাণ পানি জমে যা ভাবার বাইরে। এই পানিগুলা জমার পরে এই জায়গায় শীতল জমে যায়। এই দেখেন এখন এখানে শীতল আছে। এই শীতলগা থেকে যখন এই ফাঁকে, এই জোড়ার ফাঁকেগুলো, ছাদের জোড়ার ২ ছাদের জোড়ার ফাঁকে যখন পানিগুলো জমবে, জমার পরে আপনার কি হবে জানেন? এই ছাদের পানি জমার ফাঁকগুলোতে, ছাদের ফাঁকে কিন্তু আপনার ছোট একটা ফাঁকের ছিদ্রের মতো থাকে। যতই তারা ঢালাই দিয়ে এটা আটকায় দেক, কিন্তু তারপরেও এটা, মানে এটা লাগানো থাকে। লাগানো থাকা অবস্থায় এই মনে করেন ধরেন এই জিনিসগুলা ওরা আপনার ঠিকঠাকভাবে ওইভাবে করে করতে পারে না। বুঝছেন? যদি না করতে পারে তখনই তো আপনার এই প্রবলেমটা হয়, তাই না? তো এই যে মিস্ত্রির যে কাজগুলা, মিস্ত্রি যে ভুলগুলা করছে, এগুলা কি ঠিক করছে? আপনারা একটু বলেন। তো আমি সবসময়, আমি মনে করেন ধরেন মিস্ত্রিদেরকে আমি সবসময় দোষ দেই। কারণ এই কাজগুলা সবসময় মিস্ত্রিরাই বুঝে। এগুলা আপনার এই যে আমাদের মতো যারা আমরা বাসা বাড়িতে, মানে যাদের আমাদের বাড়ি, আমরা যারা মালিক বাড়ির, আমার বাবা হচ্ছে কাজ করে, সে কাজে চলে যায় সকালবেলা। আমার ছোট চাচা হচ্ছে কাজ করে, সেও কাজে চলে যায়। ঠিক আছে? তা আমরা থাকি, আমরা চলে যাই দোকানে। তো আমরা আমাদের কাজে থাকি, আমাদের কাজে আমরা চলে যাই। তো সম্পূর্ণ বাড়ির কাজটার দায়িত্বটা থাকে মিস্ত্রিদের হাতে। এখন এই মিস্ত্রিরা যদি আপনার ঠিকঠাকভাবে যদি নিজের মতো করে কাজ না করে, তাহলে সেইখানে আপনার এরকম দুর্ঘটনা ঘটবেই। তো আজ আ কালকে বা তার আগের দিন মিস্ত্রি আসছিল। আসার পরে বলে গেছে যে এরকম আ বাড়ির হয়তোবা কোনো কিছু একটা জিনিস ভাঙা লাগতে পারে। তো বাড়ির আরো নিচে কিছু ডিজাইনের কাজ আছে, যেগুলো হচ্ছে আপনার যেমন একটু ভুল ভ্রান্তির কারণে হচ্ছে, যেমন দরজা ইউনিট মিলানো মিলাতে গিয়েছিল। তো ওই সময় আরকি মানে মিলাতে পারে নাই। যখন নতুন করছিল তখন। তো আস্তে করে এখন মিলানোর জন্য হচ্ছে ভিতরের যে একটা ইটের ঢালাই আছে, সেই ঢালাইটাও আ ভাঙা লাগছে। তো সেটা নিয়ে পরবর্তী ব্লগ আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে আসলে সত্যি কথা বলি যে আপনারা যদি কখনো বাড়িঘর করেন, আপনারা যদি কখনো বাড়িঘর করেন, তাহলে কখনোই মিস্ত্রির হাতে, হেড মিস্ত্রি হোক, কন্ট্রাক্টর হোক, যেই হোক, কারো হাতে কখনো কোনো সময় আপনি সম্পূর্ণ দায়িত্বটা তুলে দিবেন না। কারণ তুলে যখনই দিবেন, তখনই দেখবেন একটা বাঁশ খেয়ে যাবেন। বড়সড় বাঁশ। আজকে আপনাদেরকে দেখাইলাম। কারণ এটা দেখানোর কারণ হচ্ছে যে আসলে সম্পূর্ণ সারা বিশ্ব এই ভিডিওটা দেখুক, আমি মনে করি। আপনারা ভিডিওটা বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ব্লগ পাওয়ার জন্য। কারণ আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আমার পরবর্তী ব্লগ বানাতে আমার কাছে খুবই নিজের কাছে উৎসাহিত মনে হয় আরকি, নিজের কাছে। তো যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।